হাই, কেমন আছো সকলে? অনেক দিন পর অনেক বাধা অতিক্রম করে নিয়ে এলাম একটা মেকআপ টিউটোরিয়াল ভিডিও। তো আমার এখন ক্লাস দেওয়াই হয় না, চলে এলাম নতুন ক্লাস নিয়ে। সরি, অনেক দিন পর ক্লাস নিয়ে এলাম সেই জন্য। তো চলো শুরু করা যাক মেকআপ টিউটোরিয়াল ভিডিও। আজকে আমাদের মডেল দেখে নাও। তো বিফোর আফটার আমরা একটা রিলসও দিয়ে দেবো এবং টোটাল টিউটোরিয়াল মেকআপটা আমি আজকের ক্লাসে তোমাদের শেখাবো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। তাহলে চলো শুরু করা যাক মেকআপটা। যেহেতু মডেলকে আগেই ড্রেস পরিয়ে নিয়েছিলাম, সেই জন্য একটা তাওয়াল দিয়ে কভার করে নিলাম, কারণ প্রোডাক্টগুলো পরে যাতে ড্রেসটা খারাপ না হয়ে যায় সেই জন্য। এবারে আমি যেটা করব সেটা হচ্ছে মুখটাকে ওয়েট টিস্যু দিয়ে ক্লিন করে নেব। যদি ক্লিনজিং করার ব্যাপার থাকে তাহলে অবশ্যই তোমরা ক্লিনজিংও করে নিতে পারো আর কি। আমি এক্ষেত্রে মুখটা যেহেতু ক্লিনই ছিল সেই জন্য ওয়েট টিস্যু দিয়ে, একটু ভেজা টিস্যু দিয়ে আমি মুছে নিলাম মুখটাকে। এবারে আমাকে একটু চেক করে নিতে হবে স্কিনটা হিট আছে, হাইড্রেট না ডিহাইড্রেট রয়েছে সেটা আমাকে দেখে নিতে হবে। যদি দেখো হিট হয়ে গেছে তাহলে একটু বরফ টোনিং করে নেবে বা মিস্ট স্প্রে করে নেবে। এক্ষেত্রে আমি একটা রিকোডের স্প্রে নিয়েছিলাম মিস্ট, সেটা স্প্রে করে নিলাম এবং আমি একটা ফ্যানের সাহায্যে মুখটাকে একটু ড্রাই করে নিচ্ছি। এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে একটা ভালো ময়েশ্চার লাগাবো। এমব্রয়লেস লাগিয়েছি, এক্ষেত্রে ইউজ করেছি আমি। তো এই ময়েশ্চারটা এত ভালো যে এখানে তুমি প্রাইমারটা স্কিপও করতে পারো। আমি এই আজকের মডেলের প্রাইমারটা স্কিপ করেছি, কারণ এর কোনো ওপেন পোর্স ছিল না। ওপেন পোর্স থাকলে তোমরা বলিউড ফিল্টার প্রাইমার যেটা রয়েছে সেটা ইউজ করতে পারো, খুবই ভালো হয়। তো আমি এক্ষেত্রে প্রাইমারটা স্কিপ করেছি, কারণ এই ময়েশ্চারটা খুব ভালো মেকআপটাকে ধরে রাখতে পারে। খুব ভালো দুটো কাজই হয় ময়েশ্চার এবং প্রাইমারের। এবং তারপরে কাগজের টিস্যু নিয়ে যেটা এক্সট্রা অয়েল ছিল সেটা আমি একটু অ্যাবজর্ব করে নিলাম কাগজের টিস্যুতে। এটা কিন্তু সঙ্গে সঙ্গেই হয় না, ময়েশ্চারটা লাগিয়ে কিছুক্ষণ রেখে তারপরে করবে। এরপরে আমি যেখানে যেখানে কালার কারেক্টিংয়ের দরকার ছিল কালারটা কারেক্ট করে নিচ্ছি। একটা হালকা অরেঞ্জ শেড নিয়ে, সেটা কিন্তু ডার্মা প্যালেট থেকে, ডার্মা দিয়ে আমি করে নিচ্ছি। ডার্মা এত ভালো একটা প্রোডাক্ট, বহু বছর ধরে চলছে, লং লাস্টিং করার ব্যাপারেও খুব ভালো কাজে যায়। আবার ডার্মা কিন্তু কনসিলারের কাজও খুব ভালো করে। এবারে ডার্মা প্যালেট থেকেই স্কিন কালার থেকে এক টোন ওপরে, এক শেড ওপরে মানে ফেয়ারের দিকে একটা শেড নিয়ে আমি কিন্তু ফাউন্ডেশন হিসাবে বলতে পারো, কনসিলার হিসেবেও বলতে পারো, মুখটাকে এক কালার করে নিচ্ছি। আর ফোরহেডের দিকটায় আমি একটু খালি রেখেছি যাতে তোমরা বুঝতে পারো যে লেয়ারটা কতটা হাই হলো। এবং গলা এবং ফোরহেডের ওপরে যে কালারটা তোমরা দেখতে পাচ্ছ ওটা স্কিন কালার ওর। আর আমি কিন্তু অনেকটাই ফেয়ারের দিকে নিয়েছি। তার একটা বিশেষ কারণ রয়েছে, কারণ মেকআপটা তো অনেকক্ষণ ধরে চলবে এবং মুখে ওটা অ্যাবজর্ব হতে থাকবে, যেহেতু ময়েশ্চারটাও খুব ভালো মানে দেওয়া হয়েছে। সেই জন্য যখন অ্যাবজর্ব করে যাবে না তখন স্কিন কালারটা চলে আসবে বা ওকে এটাই ভালো লাগবে। আমি এখানে শেড নাম্বার বলছি না, কারণ ডার্মা প্যালেট থেকে আমি নিয়েছি যে কালারটা সেটা একটু হাই। আমি যদি নাম্বার বলে দিই, কারণ তোমরা যে মডেলকে করবে তার স্কিন কালার একই কালার নাও হতে পারে। তো এখানে মেকআপ আর্টিস্ট সেই হতে পারে যে নিজে পর্যবেক্ষণ করে দেখতে পারবে, বুঝতে পারবে যে এই মডেলকে আমি এই শেডটা দেবো এবং এটা যখন বসে যাবে তখন স্কিন কালারই আসবে। সেটা নিজে পর্যবেক্ষণ করে একটু অ্যানালাইজ করে দেখে নিতে হবে। সেই জন্য তোমরা জানতে চাইলে অবশ্যই শেড নাম্বারগুলোও আমি মেনশান করে দেবো। এরপরে আমি পিএসসির একটা ফাউন্ডেশন নিয়েছি। পিএসসিটা আমার খুব ভালো লাগে পার্সোনালি। ম্যাক, পিএসসি যেটাই বলো না কেন, যাই লাগাও না কেন, মেকআপ আর্টিস্ট যদি ভালো হয় তাহলে সে ল্যাকমি দিয়েও কিন্তু ভালো মেকআপ করতে পারবে। আর হাজারো ভালো প্রোডাক্ট দিলেও তুমি যদি ভালো মেকআপ আর্টিস্ট না হও, ভালো করে ব্লেন্ড না করো, প্রত্যেকটা ছোট ছোট টিপস যদি তোমরা ফলো না করো, তাহলে কিন্তু মেকআপটা যত ভালো দামি ফাউন্ডেশনই হোক না কেন সেটা কিন্তু ভালো ফিনিশিং আসবে না। নাকের পাশে ভাঁজে অনেক সময় ব্রেক হয়ে যায় মেকআপ। আবার লিপ তার চারপাশেও কিন্তু ব্রেক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ভাঁজ থাকে অনেকের। তো সেক্ষেত্রে গালটা একটু ফুলিয়ে নিয়ে সেই জায়গাটা একটু ঘষে, ব্লেন্ডারটা একটু টেনে ঘষে দেবে, তারপরে ব্লেন্ড করবে সেখানটায়। নাকের পাশেও তাই, হাত দিয়ে একটুখানি নাকটা সরিয়ে নিয়ে, মানে একটু বাঁকিয়ে নিয়ে তারপরে ভাঁজগুলোতে একটু ঘষে দেবে, তারপরে ব্লেন্ড করবে। দেখবে ওখানে কিন্তু ব্রেক হওয়ার সম্ভাবনা আর থাকবে না। তো যতক্ষণ নিজের স্যাটিসফ্যাকশান না পাচ্ছ ততক্ষণ পর্যন্ত হালকা হাতে ব্লেন্ড করতেই থাকবে। আর ওর কানে অবশ্যই তোমরা প্রত্যেকে
অনেকে কিন্তু মডেলের কানেও একই কালার ফাউন্ডেশন কিন্তু লাগাবে বা ব্লেন্ড করবে ওই ব্লেন্ডারটা দিয়েই, এবং গলাতেও। কারণ গলাটা যদি অন্য কালার থাকে, কান অন্য কালার থাকে, তাহলে মেকআপটা কিন্তু দেখতে অড লাগবে। এক্ষেত্রে আমি ওর কানটাই খুব একটা প্রেশার দিতে পারছি না, তার কারণ আগের দিনই ও কানটা ফুটিয়েছে, ওর কানে একটু ব্যথা ছিল সেই জন্য। আর এখানে আমি লিকুইড ব্লাশার ইউজ করছি, যেহেতু মেকআপটা একটু লং লাস্টিং করাবো সেই জন্য লিকুইড ব্লাশার দিচ্ছি। তারপরে যদি আমি পাউডার ব্লাশার দিই তো সেক্ষেত্রে যতটাই অ্যাবজর্ব করুক না কেন, আমি যেটুকু চাইছি সেটুকু ব্লাশ কিন্তু হবে। আর সেই জন্য লিকুইড ব্লাশার লং লাস্টিংয়ের ক্ষেত্রেই কিন্তু এটা ইউজ করবে। কোনো পার্টি মেকআপে সেটা তোমরা ইউজ নাও করতে, শুধু পাউডার ব্লাশার ইউজ করলেই হবে। কিন্তু দেখা গেল কোনো একটা ভালো লং লাস্ট করতে হবে, কোনো একটা মেকআপ করতে হচ্ছে, এগুলোই শুধু তফাৎ, যে রেঞ্জেরও তফাৎ এখানেই আসে। এই টিপসগুলো কিন্তু অবশ্যই ফলো রাখবে তোমরা, যে একটু লিকুইড ব্লাশার লাগালাম, যেটা অ্যাবজর্ব হয়ে গেলেও আমার পাউডার ব্লাশারটাকে ধরে রাখবে। আর যদি শুধু পাউডার ব্লাশার দিই সেটা কিন্তু কিছুক্ষণ পরে বা 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যেই কিন্তু সেটা অ্যাবজর্ব হয়ে কোথায় যেন গায়েব হয়ে যাবে। লিকুইড ব্লাশার এবং পাউডার দুটোই যদি ইউজ করো, কাটিংয়ের ক্ষেত্রেও তাই, লিকুইড কাটিং যদি একটা ক্রিম কাটিং কন্ট্রোল ইউজ করো, তারপরে যদি পাউডার কাটার দিয়ে তোমরা কাট করো, সেক্ষেত্রে কিন্তু অনেকক্ষণ লং লাস্ট হবে। আর এক্ষেত্রে আমি একটা স্প্রে করে নিলাম, সেটা হচ্ছে ইনসাইটের স্প্রে, সেটিং স্প্রে। এই সেটিং স্প্রেটা কিন্তু ফিক্সারেরও খুব ভালো কাজ করে। তো অনেকে তোমরা লক পাউডার দেওয়ার পরেও মানে সেটিং স্প্রে ইউজ করতে পারো। আমি কি করেছি, লক পাউডারের আগেই কিন্তু সেটিং স্প্রেটা ইউজ করে নিয়ে একটুখানি রেখেছিলাম যাতে ওটা সেট হয়ে যায়, তারপরে আমি পাউডার ইউজ করেছি। তো তোমরা পাউডার ইউজ করার পরে, মানে লক পাউডার ইউজ করার পর কিন্তু সেটিং স্প্রেটা করতে পারো। আর লক পাউডার এখানে আমি হাতে একটু ঘষে ডলে নিয়েছিলাম, একদম সামান্য কোয়ান্টিটির আমি ইউজ করেছি, যাতে এটা অনেকক্ষণ মানে খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করে যায় এবং লক হয়ে যায় মেকআপটা খুব ভালোভাবে। আর আমি এখানে তাড়াতাড়ি দেখাচ্ছি মানে অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছিল, যাতে অল্প শর্ট টাইমে তোমাদের পুরোটা বুঝিয়ে দিতে পারি, সেই জন্য আমার এই প্রসেস। তোমরা কিন্তু একটু সময় নিয়ে করবে, মানে সেটিং স্প্রেটা দেওয়ার পরে পুরোটা বসবে একটু ফ্যানের সাহায্যে, আর যদি এসি হয় খুব ভালো হয়, যাতে মেকআপটা খুব ভালো করে বসে। আর নাহলে একটা ফ্যান ইউজ করবে যাতে মেকআপটা বসে যায় বা সেটিং স্প্রেটা ভালো করে সেট হয়ে যায়, তারপরে তোমরা পাউডার ইউজ করবে। সেটিং স্প্রে করার সাথে সাথে পাউডার কিন্তু ইউজ করবে না, তাহলে কিন্তু খুব মহা ভুল হয়ে যাবে। এরপরে আমি কাট করে নিচ্ছি, এক একটা ফেসে কিন্তু এক এক রকম কাটিং যায়। এই ফেসটাতেই কিন্তু আমি 2 রকম কাট করতে পারতাম, তো আমার মনে হলো আজকে এই কাটিংটাই দেবো, সেই জন্য আমি এইভাবে কাটছি। সেটা দেখে নাও, কাটিং নিয়ে একটা ভিডিও আমি পরে দিয়ে দেবো, যে কোন ফেসে কিভাবে তোমরা কাট করবে। ফোরহেডটা যেহেতু একটু বড় ছিল, সেই জন্য ওপরের দিকটা আমি একটুখানি কাট করে নিচ্ছি। আর ওপরে যখন কাট করবে তখন অবশ্যই চুলের দিকটাই ভালো করে, মানে পেছনের দিকে, চুলের দিকে তোমরা অবশ্যই তুলিটা চালাবে। তার কারণ দেখা গেল চুলের ভেতরে ভেতরে সাদা দেখা যাচ্ছে, আর ওপর থেকে কাটটা একটার সাথে একটা যেন খুব ভালোভাবে মিশে যায়। আর নোজ কাটিংয়ের সময় অবশ্যই পাতলা একটা ব্রাশ নেবে, নিয়ে ঠিক এইভাবে নোজটা কাট করবে। আর যদি কোনো মডেলের নোজটা খুব ভালো থাকে, মানে উঁচু থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু সামনে ভি দেবে না, আর হচ্ছে একটু রাউন্ড দেবে। আর এক্ষেত্রে আমি একটু ভি দিয়েছি, কারণ সামনে আমি একটু নাকটা চোখা দেখাতে চাইছি, মানে একটু উঁচু দেখাতে চাইছি সেই জন্য। আর এটা আইব্রোর সাথে একদম মিশিয়ে দেবে, আইব্রো ঠিক যে লেভেলে রয়েছে সেই অবধি কাটটা যাবে। এরপর আমি একটা ফ্রেশ তুলি নিয়ে, যেটা ব্লেন্ডিংয়েও সাহায্য করে, যে তুলিগুলো একটু চওড়া মাথা কাটা টাইপের, সেই তুলিটা দেখলেই বুঝতে পারবে। সেই তুলিটা নিয়ে আমি একটার সাথে একটা ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি, যাতে কখনো হার্শ লাইন দেখা না যায়, যেন বোঝা না যায় যে এখানে কাট করা হয়েছে। ফেয়ারের সঙ্গে কাটিংটার যে কন্ট্রোল, যে পাউডার কাটটা করেছি সেটা যেন মিশে যায় খুব ভালোভাবে। আমি সেটাকে ব্লেন্ড করে নিলাম একটা তুলির সাহায্যে। গালের যে কাটগুলো করেছি সেগুলোতেও একইভাবে ওপরের দিকে, সেটা নিচের দিকে নামাবে না, যেখানে ব্রোন এরিয়াতে, হ্যাঁ, তোমরা সেইভাবে ওপরের দিকে তুলে তুলে সেটাকে ম্যাশআপটা দেবে, এবং জ লাইনে তোমরা গলার দিকে নিচের দিকে নামাবে, আর ফোরহেডেরটা ওপরের দিকে। তো এইভাবে তোমরা যেটা কাট দিয়েছো সেটাকে ভালো করে ব্লেন্ড করবে। যত ব্লেন্ড হবে না, মেকআপ বলো, আইশ্যাডো বলো, আইব্রো বলো, যত ব্লেন্ড করবে তত যেন মেকআপটা ফুটবে ভালো, তত সুন্দর লাগবে দেখতে। আর আমি ওই যে বললাম, যতক্ষণ না আমি স্যাটিসফাইড হচ্ছি, স্যাটিসফ্যাকশান আমার আসছে, ততক্ষণ পর্যন্ত আমি দেখতেই থাকি, এবং সেই জায়গাটায় আমি আরেকটু প্রোডাক্ট দিতেই থাকি। বা
নিজে দেখব যে আমার মেকআপটা কোন জায়গাটা রিপেয়ার করতে হবে। মেকআপ শেখার আগে কিন্তু রিপেয়ার শেখাটা খুব দরকার, হ্যাঁ, যে কিভাবে রিপেয়ারটা করবে। এরপরে দেখো আমি ওদিকে লিকুইড ব্লাশার দিয়েছিলাম, এখন কিন্তু আমি পাউডার ব্লাশার দিচ্ছি। একদম একটু অরেঞ্জি ভাবও আছে ব্লাশারটায়, একটু পিঙ্ক ভাবও রয়েছে। তো ওর ক্ষেত্রে আমি এই ব্লাশারটাই আমার চয়েস হলো, তাই এটা তোমাদের ইচ্ছে অ্যাকর্ডিং তোমরা যেটা মনে করবে সেটাই দিতে পারবে, ড্রেস অ্যাকর্ডিং, ড্রেসের কালার অ্যাকর্ডিং এটা ডিসাইড করবে। আমি এখানে একটু অরেঞ্জি একটু পিঙ্কি ব্যাপারটা রেখেছি এবং সি টাইপ করে কাটছি, মানে ফোরহেডের দিকটায় দেখো, আইব্রো থেকে ফোরহেডের আইব্রো লেন্থের পাশে দেখো অন্তত 1 আঙুল কি 1.5 আঙুল মতো ফাঁক থাকলে যথেষ্ট, কিন্তু এক্ষেত্রে দেখলাম 3 আঙুল যেহেতু রয়েছে সেই জন্য আমি ব্লাশারটা একটু আইব্রোর কর্নারের দিকে সি টাইপ করে তুলেছি, দিয়ে গাল পর্যন্ত নিয়ে এসেছি, ব্রোন এরিয়া পর্যন্ত। তারপরে আমি একটা হাইলাইটার ইউজ করছি, হাইলাইটারটা একদম ব্রো জোনে। আর এদিকে হচ্ছে তোমার যে উঁচু অংশগুলো রয়েছে যেখানটায় ব্লাশার লাগিয়েছি ঠিক তার উপরে 3টে ড্রপ দিয়ে আমি ভালো করে হাত দিয়ে, আমি হাইলাইটার কিন্তু হাতেই প্রেফার করি, আমার হাইলাইটারটা হাত দিয়ে লাগাতে খুব ভালো লাগে। এবং নোজে আমি পুরো নোজটাতে যদি আমি টানা হাইলাইটার লাগাতাম তার নোজটাই আমার শুধু চোখে পড়তো, মানে আমি মেকআপটা যে দেখাবো সবাইকে, সবাই মেকআপ দেখার আগে শুধু নোজটাই কিন্তু হাইলাইট হতো। সেই জন্য নোজটাকে আমি উঁচুও দেখাতে চাইছি, তার সাথে সাথে আমি চোখ লিপ সবই দেখাতে চাইছি, সেই জন্য নোজটাকে আমি পুরো একদম টানা ব্লাশার হাইলাইটার না লাগিয়ে আমি কি করলাম, যেখানটায় আমি ভি শেপ দিয়েছি সেখানটায় মেন অ্যামাউন্টটা দিয়েছি এবং চোখের ঠিক মিডিল পোর্শানে নোজের সেইখানটায় আমি একটু দিয়েছি, যাতে সেই দুটো জায়গা উঁচু লাগে এবং বাকি যেটুকু হাতে ছিল সেটুকু বাকি অংশটায় নোজে লাগিয়েছি। এক্ষেত্রে নোজটাকেও হাইলাইট করছে এবং পুরো মেকআপটাকেও হাইলাইট করছে। শুধু মানে মনে হবে যে যদি শুধু হাইলাইটারটা পুরো নোজে টেনে দিতাম টানা, সেক্ষেত্রে কি মনে হতো যে শুধু নোজটাই যেন চোখে পড়ছে, তো খুব বাজে লাগতো, অড লাগতো ব্যাপারটা। কিছু মেকআপে আমি দেখেছি যে নোজটাই যেন চোখে লাগছে অতিরিক্ত, এটা কখনো করবে না। আর তারপরে একটা ফ্যান তুলি নিয়েছিলাম, নিয়ে আমি একটু ভালো করে আবার ম্যাশআপ দিয়ে দিয়েছি, যাতে প্রোডাক্টটা লাগিয়েছি হাতে কোথাও যদি খামতি থেকে থাকে সেটা ভালো করে ব্লেন্ড হয়ে যায়। এরপরে আমি শ্যাডো প্যালেট থেকে একটা ব্রাউন শেড নিয়ে আমি লিপ লাইন করে নিচ্ছি, ড্র করে নিচ্ছি, লিপটাকে ভালো করে ড্র করে নিচ্ছি। ঠিক লিপটাকে ড্র করার পরে তারপরে আমার যে কালারটা ভালো লাগবে, যেহেতু ড্রেসটা লাল ছিল তো আমি এক্ষেত্রে একটু রেডিশ ব্যাপারটাই রেখেছি, তো লিপ আই সবই রেডই হবে। তো আমি তারপরে ফিল আপ করেছি। লিপটা ভালো করে ড্র করা হয়ে গেলে তারপরে ভেতরে রেড কালার দিয়ে আমি ফিল করে দিচ্ছি ভেতরটা, এবং লিপ করার সময় খুব ভালো করে এবং সময় নিয়ে ধীরে ধীরে লিপটাকে ড্র করতে হবে, কারণ লিপস্টিকটা অন্য জায়গায় লেগে গেলে আবার সেটাকে কনসিলার দিয়ে আবার মেকআপ করতে হবে, সেক্ষেত্রে একটু অসুবিধা হয়ে যাবে, হুটোপাটা একদম নয়। মেকআপের সময় একটু ধৈর্য নিয়ে, আর মেকআপ আর্টিস্টদের নতুন করে কি বলবো, ধৈর্য তো রাখতেই হয়, কারণ গল্প করব এক সময় আমার মেকআপ করতে যাওয়ার এক্সপিরিয়েন্স, অনেক রকম এক্সপিরিয়েন্স রয়েছে আমার, বিশেষ করে ব্রাইডের ক্ষেত্রে, তো সে তো ধৈর্য রাখতেই হয় এই প্রফেশনে আসতে গেলে। তো একটু ধৈর্য নিয়ে মেকআপটা, লিপটা আর চোখটা বিশেষ করে একটু ধৈর্য নিয়ে করবে। বেস করাটা তো হুটোপাটা করে নয়, বেসটা করে দিলে কিন্তু বেসটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, বেস ঠিক না হলে কিন্তু মেকআপ ব্রেক করে যাবে। যত সুন্দর লিপ আর আই তোমরা করো না কেন, মেকআপ যদি ফেটে যায় বা ব্রেক করে যায় সেক্ষেত্রে কিন্তু খুব সমস্যা হবে, সেক্ষেত্রেও কিন্তু কথা শুনতে হবে। সেই জন্য লিপটাকে ভালো করে তো মন মতো ড্র করবে, যতটা সময় লাগে লাগুক, কিন্তু সময় নিয়েই তোমরা করবে। তো লিপটাকে আমি ড্র করা আমার রেডি কমপ্লিট হয়ে গেছে। তারপরে একটু লিপ জেল লাগিয়ে দিচ্ছি, এবং আমার কাছে একটা আমার ফেভারিট লিপস্টিক রয়েছে, সেটা মেরুন শেডের, সেটা এর উপরে, সেটা খুব ভালো ময়েশ্চারি একদম ক্রিমি একটা ব্যাপার রয়েছে সেই লিপস্টিকটার, সেটাও নাম আমি মেনশন করে দেব, যদি কেউ জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে, বা হোয়াটসঅ্যাপে যারা আছো তারা হোয়াটসঅ্যাপে অবশ্যই আমাকে মেসেজ করবে, আমি অবশ্যই জানিয়ে দেবো। এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে আইব্রোটা আমি একটু ভালো করে এঁকে নেব। তো আমাদের যেহেতু প্র্যাকটিস রয়েছে, বা যে সমস্ত মেকআপ আর্টিস্টদের মেকআপ করে প্র্যাকটিস হয়ে গেছে, তারা মানে লিপ করে নিতে পারো আগে, বা আইব্রো করে নিতে পারো আগে, বা বেস করার পরে সব কিছু করতে পারো।
কিন্তু যারা বিগিনার্স আছো তাদেরকে আমি বলবো যে বেস করে তারপরে আইব্রোটা আগে ড্র করে নিতে পারো, লিপটা লাস্টে করতে পারো, কারণ হাতে লিপস্টিক লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। সেক্ষেত্রে লিপস্টিকটা হাতে লেগে তোমার ভুলবশত অন্য কোথাও লেগে গেলে বেসটা খারাপ হয়ে যাবে। তো আমি করছি মানে যে লিপের পরেই তোমরা আইব্রো করবে এটা কিন্তু করো না। আগে আইব্রোটা করে নিলে তারপরে চোখটা করে নিলে লাস্টে গিয়ে তোমরা লিপটা করতে পারো। আর আমাদের যেহেতু করতে করতে একটা প্র্যাকটিস হয়ে গেছে, তো সেই জন্য আমি আগে পরে সেটা ব্যাপার নয়, তোমাদের যেটা ভালো মনে হবে সেটা আগে করে নেবে। অনেকে আছে যে চোখটা আগে করে নিল তারপরে বেস করে, তো তোমাদের যেটা সুবিধা মনে হবে তোমরা সেটা করবে। আর আইব্রো করতে গেলে একটা জিনিস মাথায় রাখবে যে কোনো আইব্রো কালার শ্যাডো প্যালেট থেকে নিয়েছি, এখানে আমি জেল লাইনারও কিন্তু আমি ইউজ করতে পারতাম, সেক্ষেত্রে একটু ডিপ হয়ে যেত। আমি সেই ডিপ ব্যাপারটা চাইছি না, মডেলের ঘাড় লেগে গেছে এবং আমি বসে রেস্ট নিচ্ছি, মডেলকে রেস্ট দিচ্ছি। এখানে আমাদের যথেষ্ট ফান হয়েছে, সেইগুলো আমাদের বিটিএস দিলে তোমরা বুঝতে পারবে যে মেকআপ করার সময় আমাদের কী কী হয়। যদি তোমরা দেখতে চাও অবশ্যই আপলোড দিয়ে দেবো বিটিএসগুলো। তো এক্ষেত্রে আমি কি করেছি যে আইব্রো যখনই ড্র করবে না তখনই আমি একটু হালকা আইব্রো করেছি, যখনই ড্র করবে তখনই মিডিল পোর্শন থেকে আগে কোনটা করে নেবে আইব্রোর, কোনটা করে নিয়ে তারপরে যেটুকু বাকি অ্যামাউন্ট থাকবে সেটাই সামনের দিকে দেবে, যেন সামনে একদম ন্যাচারাল লাগে। এরপরে আমি একটা কাজল দিয়ে, লাইনার ইউজ করিনি, কাজল দিয়ে ল্যাশ লাইনে একটু চওড়া করে কাজলটা লাগিয়ে নিচ্ছি। এখানে কিন্তু লাইনার আমি ইউজ করিনি এই মেকআপটাতে, কারণ লাইনার ইউজ করতে গেলে অনেক সময় অসুবিধা হতে পারে। চোখটা খুব সহজভাবে তোমাদের দেখিয়েছি, আমার মনে হয় চোখটা তোমাদের খুব পছন্দ হবে। তারপরে আমি একটা এরকম পাফি ব্রাশ নিয়ে, ফ্লাপি একদম, সেটা নিয়ে একটু অরেঞ্জ কালার নিয়ে একদম অল্প অ্যামাউন্ট, একেবারেই না দেওয়ার মতো, সেটাকে নিয়ে একটু আমরা লাগিয়ে নিচ্ছি, একটু ব্লেন্ড করে নিচ্ছি। তো অরেঞ্জ কালারটা দেখো দুটো চোখেই, চোখটা আমার মনে হয় তোমাদের খুব শর্ট টাইমে খুব ভালো চোখ পছন্দ হবে তোমাদের মনে হয়। তো দেখো কিভাবে করছি, যত চোখ যত মানে ব্লেন্ড করবে না তত সুন্দর খেলবে মেকআপটা। দুটো চোখে এই অরেঞ্জ শেডটা আমি লাগিয়ে নিচ্ছি এবং আউটার কর্নার থেকে ইনার কর্নারের দিকে, একটু আউটার কর্নার থেকে আইব্রো কোণের দিকে উঠছি, তারপরে যেটুকু অ্যামাউন্ট থাকছে হালকা সেটা ইনার কর্নারের দিকে। এবং যতক্ষণ না তোমার দুটো চোখই সমান মনে হচ্ছে ততক্ষণ অ্যামাউন্ট দিতে থাকবে। এবং ওই যে বললাম প্রথমে আবার একটা কথা, যে যতক্ষণ না নিজে স্যাটিসফাইড হচ্ছ বারবার সামনে থেকে দেখবে বা আয়নায় দেখবে, তারপরে কিন্তু অ্যামাউন্টগুলো তোমরা দেখে তারপরে লাগাবে। তো আউটার কর্নারের দিকে একটু অরেঞ্জটা বেশি অ্যামাউন্ট লাগিয়েছি এবং তারপরে যে হালকা শেডটা রয়েছে সেটা আমরা সামনের দিকে ব্লেন্ড করছি। এরপরে আমি একটু অরেঞ্জটা আরেকটু এই দিকটায় কম হয়েছিল বলে আরেকটু লাগিয়ে নিলাম। এরপরে আমি একটা রেড ইউজ করব, রেড কালার শ্যাডো প্যালেট থেকে। তো কালারটা তোমরা দেখে নাও, ঠিক এই কালারটা ল্যাশ লাইনের ওপরে যেখানে আমি কাজল লাগিয়েছি আর আই লিডটা যেখানে রয়েছে আই বলের ওপরে সেইখানটায় আমি রেড কালারটা ইউজ করছি, একদম হালকা রেড, এটা একটু পেঁয়াজি পেঁয়াজি রেড, কি কালারটা ঠিক আমি বোঝাতে পারছি কি না, রেডই তবে একটু একদম ডিপ রেড নয়। তো ওই কালারটা আমি দুদিকেই লাগিয়ে নিচ্ছি। আর দেখো আইয়ের ভেতরে শ্যাডো যেখানটায় আমি লাগাচ্ছি আই লিডের ওপরে দেখো একটা দাগ পড়েছে, কারণ ওখানটা একটা ভাঁজ ছিল। তো ভাঁজে ফাউন্ডেশনটা যতই তুমি ভালো করে ব্লেন্ড করো, ভাঁজে কিন্তু ফাউন্ডেশনে একটা দাগ এসে যায় অনেক সময়। তো আমি যে রেড কালারটা ইউজ করছি এখানে সেটা একটু ভালো করে ব্লেন্ড করছি। এটা কিন্তু শ্যাডো একদম ড্রাই, আর পাউডারি যে শ্যাডোটা হয় সেটাই, কোনো এখানে শিমারের ব্যাপার নেই। কিন্তু শিমার শ্যাডোটা যখনই লাগাবো তখন যে কালারটা আমি অ্যাকচুয়াল রেডটা চাইছি সেটা চলে আসবে। শিমারি লুক আমি একটু দেবো এখানে, দেখো খুব সহজ এবং খুব ফাস্ট হয়ে যাবে এই চোখটা। তো এইবার আমি যখনই ওই যে বললাম হাইলাইটার আমি হাতে খুব লাগাতে পছন্দ করি এবং শিমার ব্যাপারটা দেখো ওই রেডটা, তো এই রেডটা কিন্তু আমি হাতেই লাগাচ্ছি যেহেতু হাইলাইটারের কাজই করছে এটাও, সেটা আইলিডের ওপরে।
আর যেটুকু বাকি আছে সেটা আউটার এবং ইনার কর্নারে হালকা হালকা একটু ঘষে দিচ্ছি। তো দেখো ওর আস্তে আস্তে চোখের লুকটা কিন্তু চেঞ্জ হচ্ছে। চোখটা মানে আফটার রেজাল্ট কেমন হলো অবশ্যই তোমরা দেখে জানাবে। এরপরে একটা ব্রাউন শেড, মানে হালকা ব্ল্যাক ঠিক নয়, একটু ধূসর কালারের যে ব্ল্যাকটা রয়েছে সেটা আউটার কর্নার থেকে আমি ক্রিজ লাইনের দিকে একটু ভি শেপ দিয়ে নিলাম এবং ল্যাশ লাইনের উপরে যে ব্ল্যাক কাজলটা লাগিয়েছিলাম তার উপর দিয়ে একটুখানি ব্লেন্ড করছি, যাতে আইটা আর একটু বড় দেখায় এবং আর একটু এলিগেন্ট লাগে। তো সেই জন্য আমি আইটাকে আর মানে যতটুকুনি সুন্দর করা যায়, মানে আমার ক্ষমতায় যতটুকুনি আছে আর কি, তো সেইটুকুনি আমি এখানে তোমাদের শেখানোর চেষ্টা করেছি। তো এইভাবে আমি দুটো চোখই সমানভাবে করে নিচ্ছি। এক্ষেত্রে যেটা ধূসর কালারের যে একটুখানি মানে একদম পুরো মানে চকচকে কালো নয়, একটু ধূসর সেই রকম ব্ল্যাকটাই আমি লাগাচ্ছি। আর তারপরে অরেঞ্জ যেটা প্রথমে যে তুলিটা ইউজ করেছিলাম অরেঞ্জ শেড দেওয়ার জন্য, সেটাকে ওপরে আর একটু ক্রিজ লাইনের ওপর দিকে আর একটু চালিয়ে দিচ্ছি। আর একটা কথা অবশ্যই মাথায় রাখবে, যখনই আই মেকআপ করবে তোমরা, আর এখানে দেখো ইনার কর্নারে আমি একটু যে হাইলাইটারটা আমি ইউজ করেছি নোজে, সেটাই কিন্তু ইনার কর্নারে আমি একটুখানি লাগিয়ে নিচ্ছি। তারপরে যেটা বলছিলাম সেটা হচ্ছে, তোমরা যখনই আই মেকআপ করবে না, যখনই শ্যাডো নেবে তুলিটা কিন্তু একটু ঝেড়ে নেবে। যেটুকু পরিমাণ তোমাদের তুলিতে থাকবে অ্যামাউন্ট বেঁচে, সেটাই লাগাবে এবং ব্লেন্ড করতে থাকবে, কালার অটোমেটিক চলে আসবে। বেশি দিলেই যে বেশি কালার আসবে, সুন্দর আসবে এটা নয়, কারণ গুঁড়োগুলো পরে বেসটাকে খারাপ করে দিতে পারে, সেই জন্য অবশ্যই ঝেড়ে নেবে। এরপরে আমি চোখটা নিচের দিকে একটু কালো শ্যাডো দিয়ে, ম্যাট যে শ্যাডোগুলো রয়েছে সেটা দিয়ে আমি আইটাকে ড্র করে নিচ্ছি। আইটা কিন্তু প্র্যাকটিসের ওপরেই সম্পূর্ণ, তোমরা ভালো করে আইটা প্র্যাকটিস করবে। একটু চওড়া করে দিয়েছি, দেখবে অনেকের না আই মেকআপ করার সময় বা বেস করার সময় আইয়ের নিচে কিছু লাইন পড়ে, ভাঁজ থাকে অনেকের, তার মধ্যে যেন ফাউন্ডেশনটা বারবার ব্রেক করে যায় আর যেন দাগ হয়ে থাকে। তো সেক্ষেত্রে তোমরা টেনশন করবে না, যার যতটুকুনি ভাঁজ আছে ততটুকুনি পর্যন্ত শ্যাডো নামিয়ে দেবে, কোনো চাপ নেই, ততটুকুনি পর্যন্ত শ্যাডো নামিয়ে দেবে। দেখো এক্ষেত্রেও ভাঁজ পড়েছিল, তোমরা হয়তো ক্যামেরায় সেভাবে বুঝতে পারছো না, কিন্তু আমি সামনে থেকে দেখছিলাম যে একটু ভাঁজ এসেছিল, তো আমি ওই জন্য একটু নিচ থেকে ঝুলিয়ে দিয়েছি, চোখটা একটু নামিয়ে দিয়েছি। তো সেক্ষেত্রে দেখতেও কিন্তু এলিগেন্ট লাগছে, ভালো লাগছে দেখতে, খারাপ লাগছে না। তো একটু নামিয়ে দিয়েছি। তো ব্ল্যাক এবং ওপরে যে রেডটা ইউজ করেছিলাম সেই রেডটা দিয়ে আমি কিন্তু নিচের শিমারি লুক দিইনি, যেটা ম্যাট যে পাউডারি শ্যাডোটা রয়েছে রেড, সেটাই দিয়েছি। এবং এর ওপরে একটু জেল লাইনার দিয়ে ড্র করছি, যাতে ব্ল্যাকটা আর একটু বেশি চোখে পড়ে, মানে চোখটা যাতে মানে ভালো লাগে, ফুটে ওঠে, সেই জন্য। আর মেকআপের পুরো শেষের দিকে না আমার একটু এই স্বভাবটা রয়েছে যে আমি আইব্রোটা আর একবার ড্র করব, এবং লাইনার থাকলে বা জেল লাইনার লাগালে আমি সেটাও আর একবার করে অ্যাপ্লাই করব। একদম ফিক্স করার পরে, ফিক্সিং স্প্রে দেওয়ার পরে, ফিক্সার দেওয়ার পরেও কিন্তু আমি একবার ড্র করি, তাহলে ভালো লাগে দেখতে। কারণ পাউডার হোক বা যাই হোক না কেন, সেটা তার উপরে পড়লে বা অ্যাবজর্ব হয়ে গেলে যাতে ওটা অ্যাবজর্ব হয়ে গিয়ে যেন কালারটা অন্যরকম না আসে, যেন ব্ল্যাকটাকে ব্ল্যাকই মনে হয়, সেই জন্য ব্ল্যাকটাকে একটু ডিপ করছি। আর ওয়াটার লাইনে কাজলটা একটু ডিপ করে দিচ্ছি এক্ষেত্রে। সত্যি কথা বলতে কি, ভয়েস ওভার দেওয়াটা খুব কঠিন আসলে, এতক্ষণ ধরে মেকআপ করা তো, আর বললাম যে বিভিন্ন ফান চলে, অনেক রকম কথা, অনেক রকম সাউন্ড ক্রিয়েট হয়, বা একটু নিজে এন্টারটেন করার জন্য একটু গান চালিয়ে দিয়ে, মিউজিক চালিয়ে দিয়ে হয়তো আমি মেকআপ করছি, সেক্ষেত্রে কপিরাইট পড়ে যাবে বলে আমাকে ভয়েস ওভার বাধ্যতামূলক দিতে হচ্ছে, কারণ একদম নিস্তব্ধ ঘরে মেকআপ করা কখনোই সম্ভব না, কথাবার্তা চলেই, তো আমাকে এডিট করতে গিয়ে অনেক সমস্যা হয়। আর ভয়েস ওভার দেওয়া এত বড় মেকআপ ভিডিওতে খুব কঠিন একটা ব্যাপার, তো ভুল ত্রুটি হলে ক্ষমা করো, একটু বুঝে নিও। আর এখন আমি লাগিয়ে নিচ্ছি যেটা হচ্ছে মাস্কারাটা চোখটা বন্ধ করে একটু এইভাবে ধরে, যেভাবে আমি লাগাচ্ছি, যাতে তোমার বুড়ো আঙুলের নখেই গিয়ে সবটা পড়ে, যেন শ্যাডোটাকে নষ্ট না করে দেয়। এবং ক্লায়েন্টকে বলবে নিচের দিকে তাকাতে, এবং নিচে যখন লাগাবে তখন ওপরের দিকে তাকাতে। তো এইভাবে তোমরা অ্যাপ্লাই করবে। আর সেই জন্যই বললাম যে কোথাও মাস্কারা লেগে গেল, কাজল লেগে
গেল। সেই জন্য মেকআপ করার আগেই তোমরা চোখটা করে নিয়ে যদি বেস করো সেক্ষেত্রেও কোনো ভুল হবে না, সেটা বরঞ্চ তোমাদের সুবিধাই হবে। তো মডেলের ঘাড় লেগে যাচ্ছে, বারবার সে রেস্ট নিচ্ছে, কারণ আমি যদি শুয়ে শুয়ে মেকআপ করি তাহলে তোমাদেরকে ভালো করে দেখাতে পারবো না। তো সেই জন্য ওকে একটু করে শুতে দিচ্ছি, আবার একটু করে উঠিয়ে মেকআপ করছি, নালে ভালো করে ক্যামেরার ফোকাসটা না হলে তোমাদেরকে মেকআপটা কী করে বোঝাবো বলো। আর এই মেকআপ করতে গিয়ে যে আমাদের কত রকম এক্সপিরিয়েন্স করতে হয়, তোমরা যদি জানতে চাও অবশ্যই আমি লাইভে আসতে চাই, লাইভে এসে অবশ্যই বলবো। আর আমি হেয়ার স্টাইলটা তোমাদের দেখালাম না, শুধু এইটুকু বলি যে এই হেয়ার স্টাইলটা আমি ফার্স্টে দিয়েছিলাম, এটা কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও, কিন্তু এটা আমি লাস্টে রাখিনি, এইটা রেখেছি। তো লাস্টে গিয়ে হেয়ার স্টাইলটার ভিডিও দিলে সেটা অন্য সময় দিয়ে দেবো, কারণ অনেক বড় ভিডিও হয়ে যাবে গো, সেই জন্য আমি দিতে পারিনি হেয়ার স্টাইলটা কেমন হয়েছে। আর এগুলো আমার ছাদে ফুটেছিল, এই ফুলগুলোর নাম হচ্ছে মিলি। তো এই ফুলগুলো আমার ছাদে হয়েছে, সেগুলোই আমি ওখানে ইউজ করেছি, কারণ আমি এক্সট্রা করে ফুল আনতে ভুলে গিয়েছিলাম। তো ফুলগুলো ড্রেসের সঙ্গে আমার মনে হচ্ছে খুব ভালো যাচ্ছে, কেমন লাগছে অবশ্যই জানিও। আর হেয়ার স্টাইলটা যেহেতু 14 বার করে আমার খুলে আবার করতে হয়েছে, সামনে কি ডিজাইন দেবো ঠিকই করতে পারছিলাম না, কারণ আমি কোনো মেকআপের আগেই না নিজে ডিসাইড করে রাখি না যে আমি এইটাই করব। আমি করতে করতে মেকআপ করতে করতে যেটা আমার মনে হয় আমি সেটা করি। আর এক্ষেত্রে আমি ওয়াটারপ্রুফ হয়েছে কি না সেটাও আমি তোমাকে ব্ল্যাক জল দিয়ে আমি দেখিয়ে দিলাম সবাইকে যে মেকআপটা ওয়াটারপ্রুফ হয়েছে কি না। তো মেকআপটাকে খুব ভালো করে বসতে দিতে হয়, চট করে এই যে হয় না ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্রাইডের ক্ষেত্রে তাড়াতাড়ি করো, বাড়ির লোকজন বলবে ব্রাইড সময় দেবে না, তাড়াতাড়ি করে করতে হয়, তারপরে বলবে মেকআপটা ফেটে গেছে। আরে বাবা, মেকআপটা যদি তোমরা সময় না দাও, এত টাকা বিয়েতে খরচা করছে বা এত টাকা এত একটা অনুষ্ঠানে খরচা করছে, কিন্তু সেই মেকআপটা যার উপরে পুরো প্রোগ্রামটা দাঁড়িয়ে রয়েছে, সেই মেকআপটাকে যদি তারা যদি সময় না দেয়, সেক্ষেত্রে মেকআপ আর্টিস্টের কী দোষ বলো। বসতে দিলে মেকআপটাকে এবং সময় দিলে অবভিয়াসলি মেকআপটা ভালো হবে। আর সামনের হেয়ারটা স্টাইলটা আরও ভালো আসতে পারতো, ফিনিশিংটা কিন্তু আসেনি। ওই যে আমি হেয়ার স্টাইলটা ওই যে 2-3 বার খুলে তারপরে করেছি, আর হার্ড স্প্রে যেহেতু লাগানো হয়ে গেছিলো, সেই জন্য হেয়ারটাকে আমি ঠিক যে ফিনিশিং আনতে চেয়েছিলাম সেটা আসেনি। তবে যাই হোক, অলমোস্ট ভালো এসছে আমার মনে হয়। তো কেমন লাগছে তোমাদের স্টাইলটা অবশ্যই জানিও। আর মেকআপ কতটুকু শিখতে পারলে আমার এই ভিডিও দেখে সেটাও অবশ্যই জানিও। আফটার রেজাল্ট কেমন লাগছে আমি আশা রাখছি। এত কষ্ট করে ভয়েস ওভার দিলাম, খারাপ ভালো মন্দ সবটা মিশিয়ে আমার আজকের কাজ, অবশ্যই কমেন্টে জানিও কিন্তু।